আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন, আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন। আপনি নিজে একজন নিরাপত্তা বিশ্লেষক, সেনাবাহিনীতে অনেকদিন কর্মরত ছিলেন, এখন পরিস্থিতিটি মানে কি, মানে এই কথাগুলো যে সব রকম গণমাধ্যমগুলোতে এসছে, বিষয়টি কি হচ্ছে তাহলে? ধন্যবাদ। আসলে গণমাধ্যম বলতে আমি আজকে আমাদের দেশের যে ফ্রন্টলাইনের যে পত্রপত্রিকাগুলো আছে সবগুলোতেই মোটামুটি দেখেছি, তারা যে এটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে আমি সেটাও বলবো না, বরং কিছুক্ষণ আগে আমি বাংলাদেশের অন্যতম একটা স্বনামধন্য টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে গিয়ে আমাকে উপস্থাপক যে প্রশ্নটা করেছিলেন এখানে সেটা রিলেভেন্ট। সেটা হচ্ছে এই যে এত বড় একটা বিষয় প্রচার করলো পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা বিভাগ, তাই উনি প্রশ্ন করলেন এটা কি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, নাকি আমাদের দেশের মূল যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কোনো কনসেন্ট থেকে বা তাদেরকে আপনার দপ্তব্যের মধ্যে নিয়ে বা তাদের সাথে আলোচনা সাপেক্ষে সরকারের মাধ্যমে এটা হয়েছে। তো পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে সেটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি ভাবে অন্যান্য আইন যেগুলো গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের কগনাইজেন্স বা তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা সম্ভবত এটা হয়নি। এটা সেই ক্ষেত্রে এটা অনেকটা আমি বলবো যে যেটা একটু মাত্রাটা হয়তো বেশি হয়ে গেছে। তবে মেজর এরবাদ, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে। দেখেন, আপনি যদি রিপোর্ট গুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই এই বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি। আমরা জানি তারা কখন প্রকাশ্য মন্তব্য করতে রাজি হন না, যখন বিষয়টির সেন্সিটিভিটি অনেক হাই থাকে, যখন কেউ এটি নিয়ে মুখ খোলার মতো সাহস পায় না, নানান রকম হিসাব নিকাশের ব্যাপার থাকে। তার মধ্যে এটি এই যেই চিঠিটি ফাঁস হয়েছে, আমি বলবো পুলিশের যে চিঠিটি, সেই চিঠিটি কিন্তু কেউ সরকারের কোনো প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে পত্রিকা অফিসে পাঠিয়েছে তা কিন্তু নয়। যখন আমি বিভিন্ন ক্রাইম রিপোর্টারের সঙ্গে আমি কথা বলেছি বাংলাদেশের, তারা যেটি জানিয়েছে যে পুলিশের বেশ কিছু লোক যারা এই জঙ্গিদের বিরুদ্ধে, তারা যখন দেখেছে সরকারের তরফে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নাই, এই বিষয়টিকে আমলেই নেওয়া হচ্ছে না, তখন তারা জিনিসটি পাবলিক করেছে। আপনি জানেন যে পাবলিক ইন্টারেস্ট বলে একটা কথা আছে, এবং অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের পরিচয়টি গোপন করে আমাদের সূত্র হিসেবে কাজ করেন, যাতে করে মানুষের কাছে পৌঁছেটি যায়। যখন তারা নিজেরা সেটি আর ঠেকাতে পারেন না, তখন তারা সাংবাদিকদের শরণাপন্ন হন এবং সেটি পাবলিক করে দেন। আমি যতখানি রিপোর্টারদের কাছ থেকে এই খবরটুকু পেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা দুটো হয়, একটা হচ্ছে এটা অথেন্টিসিটি যদি সে নিশ্চিত হতে না পারে তখন সে নিজেকে আড়ালে রাখে, যে এই দায়িত্ব আমি কেন নিব, এটা কি আমি জানিও না এটা কোত্থেকে আসছে, এই ধরনের একটা ভাব থাকে যে এটার দায়িত্ব আমি কেন নিব, এটা তো আমি জানি না, এই রিপোর্ট আমি করিও নাই, এই দায়িত্ব আমি নিতে পারবো না, এটার যে এটাকে কে দায়িত্ব নিবে। তবে যাই হোক, সেটা এটা যদি কেউ যদি মনে করেন যে একটা অ্যালার্ম বেল কেউ বাজিয়ে দেন, যে যেটা আপনি বলছেন যে সরকারের বা কর্তৃপক্ষ সেটাকে কগনাইজেন্সে নিচ্ছেন না, যার জন্য সে একেবারে দেশপ্রেমের একেবারেই পরাকাষ্ঠায়, আমরা আমেরিকাতে তাদেরকে বলি হুইসেল ব্লোয়ার। না, এখানে হুইসেল ব্লো হলে হুইসেল ব্লোয়াররা তারা তাদের নামটা বলে দেয়, হুইসেল ব্লোয়ার নাম বলে না তারা আমি বলি এরা প্রকাশ্যে তারা চলে আসে, কারণ সে মনে করে যে আমার যাই হোক আমি তো একটা সত্যকে নিয়ে ফাইট করছি। এখন সেখানে আমার যেটা প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের, এটা এমনও হতে পারে কেউ হয়তো বাংলাদেশে যেন অনেকগুলো সমস্যা এখন সামনে চলে আসছে বিদ্যমান, সেখানে যেমন সেটা যেমন জ্বালানি তেলের যে ক্রাইসিস, দিনের পর দিন মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, বিদ্যুতের যে সংকট তার থেকেও উৎসারিত হচ্ছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আপনার কৃষি উৎপাদনে, শিল্প উৎপাদনে যে ব্যাপক একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং সেটা থেকে আপনার ইনফ্লেশন, যেটা সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। এটা আমেরিকাতেও ইনফ্লেশনের প্রেশারটা খুব বেশি এখন যাচ্ছে। এই যে যুদ্ধটা শুরু হওয়ার আগে সেখানে $2 করে গ্যাসোলিন ছিল, হয়তো সেখানে $4 উপরে চলে গেছে। ইনফ্লেশনের প্রেশারটা সবখানে পড়ছে।
ইভেন কি ইরানে এই যুদ্ধের প্রভাবে 20 লক্ষের মতো মানুষ অলরেডি কর্মজীবী মানুষ কর্মহারা হয়েছে। তো এটা সবখানেই পৃথিবী সারা বিশ্বব্যাপী একটা নেগেটিভিটি আনছে। দুবাই এখন টুরিস্ট শূন্যের মতো হচ্ছে, কাতার এলএনজি এক্সপোর্ট করতে পারছে না। এটা অনেকগুলো জিনিস সারা বিশ্বব্যাপী হচ্ছে, আমাদের এখানেও সেটা হচ্ছে। হয়তো সেটাকে আবার কোনো কেউ দৃষ্টি ফেরানোর জন্য, এই অন্যদিকে দৃষ্টি ফেরানোর একটা কলা কৌশল হিসাবে এই ধরনের কোন একটা কিছু সে ছড়িয়ে দিল কিনা, সেগুলো আবার কারণ এই চিঠির বলে যে জিনিসটা বলা হচ্ছে সেটার যে আমি একেবারে মনে করি এটা ট্যাকটিক্যাল লেভেলে জিনিসটা হচ্ছে, এটার কোনো স্ট্র্যাটেজিক ভ্যালু থাকার কোনো কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আছে বলে আমি এটা সত্য কথাই বলছি, যেটা সেটা হয়তো কারো পছন্দ হবে, বা যারা এটার উদ্গাতা বা যারা এটা প্রচার করেছে, তারা যেটা অ্যালার্ম বেল বাজিয়েছে আপনার বাসায়, তারা কিন্তু এটাকে হয়তো কি জন্য অ্যালার্ম বেলটা এখন এই মুহূর্তে বাজানোর দরকার ছিল সেটা তারাই ভালো উত্তর দিতে পারবেন। কিন্তু বাংলাদেশের জঙ্গি তৎপরতা বা মিলিটেন্সি যেটা, সেটা কোনো এমন কোনো লেভেলে কোনো যায় নাই যে তারা একেবারে সংগঠিত বিরাজিত অবস্থা আছে এখানে, সেখানে তাদের ব্যাপক একটা সমর্থন আছে বা একটা ডেস্টেবিলাইজ সরকার আসছে মাত্র 2 থেকে 2.5 মাস, সেখানেও খুব বেশি যে তাদের জন্য ফার্টিলিটি আছে, তাদের জন্য তারা তাদের যে বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য তারা যে সামনে আসবে এসে সেটা সাস্টেইন করতে পারবে, সেরকম বোকা আমার মনে হয় না যারা এই তৎপরতায় জড়িত আছে তারা হবে। তারা সুযোগের অপেক্ষায় থাকবে, এটাকে রাইপ হতে দিবে, এটাকে যখন তারা দেখবে ম্যাচিউর হয়েছে তখন তারা হয়তো একটা আঘাত হানার, যদি তারা ততদিন পর্যন্ত তার এক্সিস্টেন্সে তারা বজায় রাখতে পারে। তার আগে তারা এটা বোকামি করবে আমি সেটা কখনো মনে করি না। এখানে 2-1টা জায়গায় কোথাও যদি আঘাত হানে হয়তো তাদের জানান দেওয়ার জন্য হতে পারে যে আমরা আছি, এই কথাটা বলার জন্য। যেহেতু বাংলাদেশে বর্তমান যে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে শ্রমিক লীগ, এদের অ্যাবসেন্সে এখন দুটা দল যারা একেবারেই পারস্পরিক, যারা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিল, তারা এখন বিপরীতমুখী অবস্থানে গেছে। সেখানে বিপরীতমুখী অবস্থানে যারা এক একটা দলে আশ্রয় নিতে পারবে তাদের যার যার মন মানসিকতা, তাদের আইডিওলজি অনুযায়ী সেটা করে সেখান থেকে হয়তো তারা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে একটা শেল্টারে থেকে। আমার মনে হয় সেরকমও এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয় নাই। তবে এটা যদি হতে পারে ট্যাকটিক্যাল লেভেলে কোনো কোনো কর্নার থেকে, ছোট ছোট জায়গার থেকে হঠাৎ করে কেউ একজন খুব বেশি আপনার সে অধৈর্য হয়ে, অস্থির হয়ে তার অবস্থান জানানোর চেষ্টা করে, সেরকম যদি কোনো কিছু জেনে থাকে পুলিশের এই ডিপার্টমেন্ট, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট এটাতে বাংলাদেশ ব্যাপী কোনো ধরনের একটা সংখ্যার সৃষ্টি করে পুরা জাতিকে এটা ব্যতিব্যস্ত করে তুলতে পারে মতো কোনো ঘটনা এটা বলে আমার মনে হয় না। ওকে, আপনার কাছে কেন জিনিসটা মনে হচ্ছে না যেখানে সব রকম উপকরণ, আপনি বলছেন এটা ফার্টাইল, আপনার কাছে মনে হচ্ছে না, অথচ এই যে 5ই আগস্টের পরে যে কারাগারগুলো ভেঙে যে জঙ্গিদেরকে নিয়ে বের করে নেওয়া হলো, তারা কোথায়? তারা তো সবাই সাজাপ্রাপ্ত আসামি, তারা কোথায়? এবং তারা কি চুপ করে বসেছিল বলে আপনার মনে হয় গত 20 মাস? এখনো তারা অত বোকা নয়। তারা এখন যে অবস্থা, সে অবস্থায় তারা কখনো নিজেদেরকে এক্সপোজ করার জন্য, আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী তারা কখনো নিজেকে এখন এক্সপোজ করবে না। এই কারণে এক্সপোজ করলেই তো বর্তমান সরকার তাদের উপর মরিয়া হয়ে পড়বে, তাদের উপরে ঝেঁকে বসবে। তো যেখানে আপনার প্রস্তুতি নাই, যেখানে সেখানে আপনাকে গিভেন কোনো সিচুয়েশন নাই, গিভেন সিচুয়েশনটা যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি ঠিক আছে, আপনি কারাগার থেকে পালাতে পেরেছেন, আপনি থানা লুট করে অস্ত্র নিয়েছেন, সে অস্ত্র উদ্ধারের সবগুলো উদ্ধার হয় নাই, এটাও ঠিক। লক্ষাধিক গোলা বারুদ এখনো পর্যন্ত উদ্ধার হয় নাই, বেশ কয়েক হাজার অস্ত্র উদ্ধার হয় নাই। এগুলো হয়তো যার যার কাছে থাকতে পারে, তারা কিছু ডাকাতের কাছে আছে, কিছু অন্যান্য লোকজনের কাছে আছে, বা যারা ধরেন যাদের মধ্যে মিলিটেন্সি, তাদের মধ্যে যদিও থাকে, তারাও কিন্তু কোনো বোকামি করবে না যে আমি এখন আমার কিছুই প্রস্তুতি নাই, আমি সেখানে নিজেকে এক্সপোজ করে আমার লাভটা কি হবে। তাদের আপনি কেন প্রি ডিটারমাইন্ড হচ্ছেন যে তাদের কোনো প্রস্তুতি নাই? নো, তাদের প্রস্তুতি থাকলেও আপনি যেখানে ধরেন আপনার শিকারেই নাই,
আপনার কাছে গুলি আছে, বন্দুক আছে, আপনি শুধু শুধু জঙ্গলে গুলি করবেন কোন দুঃখে? ইউ হ্যাভ টু হ্যাভ এন টার্গেট। আপনার একটা তাদের টার্গেটটা হাউ ডু ইউ নো? তারা ধরেন, আমি এজন্য বলছি বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে পরিস্থিতি, এখানে মানুষ, সাধারণ মানুষ এখন হয়তো কেউ যদি মনে করে কালকে রাস্তায় একটা মিছিল নিয়ে নামে যে এটার দাম বাড়লো কেন, জবাব চাই, হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কেন, জবাব চাই। আপনার যদি বলা হয় যে আপনার এই যে কি জানি বলে মূল্যস্ফীতি কমাতে হবে, তেলের দাম কমাতে হবে, চালের দাম কমাতে হবে, হ্যাঁ, বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে, জ্বালানি তেলের সরবরাহ চাই, এই ধরনের মিছিল দিলে সেটা সাধারণ মানুষ সেটাতে সাড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও সরকারের বয়স তখনও তেমন হয় নাই, সরকার এখানে অবস্থান থাকবে আমরা আসছি মাত্র, এবং আমরা একটা যুদ্ধের মুহূর্তে ইয়ার মধ্যে মুখে পড়ে গেছি, বিশ্ব সংকটের। এই সংকটটা বিশ্বায়নের মধ্যে পড়ে গেছে। আমাদের দেশের মানুষ আগের মতো না, মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকার মধ্যেই মানুষ জানছে কোথায় কি হচ্ছে, এবং সেখানে হয়তো বর্তমান সরকারের একটা অবস্থান থাকতে পারে, তারপরেও কিন্তু মানুষ মনে করবে যে না, এই যে যেমন আপনার ইয়েতে হচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে মিসাইল, যেটা সেটার মধ্যে বাচ্চাদের অসন্তুষ্টি, মানুষের অসন্তুষ্টি আছে। এই সরকার সেটাকে বিগত যে তত্ত্বাবধায়ক সরকার যে টিকাদান কর্মসূচিকে বাতিল করে সেখানে টাকা পয়সা সেটা অন্যত্র খরচ করেছে, এই সমস্ত নিয়ে ওই সরকারের দিকেই তারা পার করিয়ে দিতে পারছে। মানুষও সেটা হয়তো তৎকালীন যে স্বাস্থ্যমন্ত্রী বা উপদেষ্টা ছিলেন তার অযোগ্যতা নিয়ে মানুষ একেবারেই মানুষকে বোঝানো সম্ভব হয়েছে। কারণ একজন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার কখনো পুরো স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিয়ে সেটাকে ফারসাইট, তার উইজডম দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সেটা সেভাবে অ্যাড্রেস করতে পারবে, সেটা মানুষ আশা করে না, বিশ্বাসও করে না। তো সেখান থেকে হয়তো সরকার সেখানে অন্যদিকে চাপিয়ে দিচ্ছে। বাট এগুলি যে অসন্তুষ্টিগুলি, সেটা রাজনৈতিক অসন্তুষ্টি, রাজনৈতিক কারণে সেখানে আপনি হ্যাঁ হতে পারে। কিন্তু এই যে যেমন ধরেন এই যে একটা প্রশ্ন আপনার এখানে আমি দেখছি যে মব বাহিনীর কথা বলছে, জঙ্গি এবং মব দুই জিনিস। কিন্তু জঙ্গিদের একটা স্পেসিফিক পারপাস থাকে, মিলিটেন্টদের একটা স্পেসিফিক পারপাস থাকে, তাদের এজেন্ডা থাকে, তাদের এথিক্স থাকে, তাদের নীতি কৌশল আছে, তারা কি করতে চাচ্ছে সেটা তারা জানে। কিন্তু মব কিছুই জানে না। মব জানে একটা উশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি করা, ডাকাতি করা, বা কাউকে তার প্রতিপক্ষ হলে তারে পথে ঘাটে পাইলাম একা দরে পিটায় দাও। এগুলো তো রসুনের পোয়া, আপনি কেন তাদেরকে বিচ্ছিন্ন দেখছেন? রসুনের পোয়া, এক একজন এক একটা পারপাস নিয়ে কাজ করছে। আমি মবটা হচ্ছে একেবারে বিচ্ছিন্ন থেকে, মবটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদেরকে এমন ভাবে একটা পরিবেশের মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি যদি এখন সাগর আর নদীকে এক করে ফেলেন, এটা একেবারেই আপনি ভুল পথে চলে যাবেন। আপনি টিলা এবং পাহাড়কে এক করতে পারেন না। যারা জঙ্গি, যারা তাদের মিলিটেন্ট, তাদের সবচেয়ে বড় ইয়ে হলো তাদের একটা বৃহৎ চাওয়া থাকে, তাদের একটা অবজেক্টিভস থাকে, তাদের একটা গোল থাকে। আর মবটা হচ্ছে একটা সাময়িক, এরা কিছুই জানে না, এদের কাছে তারা কোনো নীতি, তাদের কোনো আদর্শ, তাদের কোনো কৌশল কিছুই নাই। তারা ধর কেউ একজন চিৎকার দিছে, ও মার করে, আমিও দৌড়ে গেলাম, ঠিক আছে। এটা তাদের কাছে একেবারেই, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এটা। আর এরা হচ্ছে অত্যন্ত কৌশলের মাধ্যমে তারা চিন্তা ভাবনা করে, তাদের সবকিছুর মাধ্যমে তারা আগাবে। তারা মব সৃষ্টি করে, তাদের বিপক্ষে জনমত যাক সেটা চাইবেন। মব কিন্তু জনমতের বিপক্ষে চলে যায়, মানুষ কিন্তু ছি করে, মানুষ কিন্তু ঘৃণা করে, ধিক্কার দেয়, যেটা কি করলো। যেমন ধরেন আপনি পথের মধ্যে এখন পুলিশকে পাইছে, তাকে ধরেন মব হয়ে গেল, তারে মারলো। মিলিটেন্টরা কিন্তু সেটা করে না। তারা তাদের থানার যদি তারা টার্গেট করবে পুরা থানাকে, তারা টার্গেট করবে অস্ত্রগারকে, তারা টার্গেট করবে পুরা ব্যাংক কাস্তকে, ব্যাংক ম্যানেজারকে পথে ধরে পিটাবে, এটা হলো মবের কাজ। পুলিশ একটাকে মতে পিটাবে, এটা হলো মবের কাজ। বাট মিলিটেন্সি বা জঙ্গি যেটা বলেন, তাদের আদর্শ উদ্দেশ্য এটা থেকে মব থেকে একেবারেই ডিফারেন্ট। তারা তো যেটা বুঝতে পারছে, যেমন ধরেন এখানে একজন এই মন্তব্য করেছেন যে জুলাই আগস্ট জঙ্গিদের স্টাইলে পুলিশকে এবং সাধারণ লোকদেরকে হত্যা করা হয়েছে, তাহলে আপনি কিভাবে বলেন জঙ্গিরা তৎপর নয়? এবং যেই ধরেন মবকে আমরা একভাবে দেখেছি, জঙ্গিরা পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, খুব নিষ্ঠুর ভাবে হত্যা করেছে, থানাগুলো লুট করেছে, এগুলো তো সাধারণ ছাত্ররা করেনি। ফলে আমি যেটি বলতে চাচ্ছি যে মানে তারা যে উদ্দেশ্য নিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছিল, তাদের সেই উদ্দেশ্যটা আসলে তো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এবং আমি যেটি বিভিন্ন জায়গা থেকে শুনছি, তাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। যেহেতু
মানে শেখ হাসিনাকে হত্যা করা যায়নি, ফলে তাদের টার্গেট থেকে তারা যে লক্ষ্যে অগ্রসর হয়েছিল সেটি তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেনি। এখন তারা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এই ক্ষেত্রে ধরেন ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো, এমনকি মিয়ানমার, আপনি জানেন মিয়ানমারের রোহিঙ্গাদেরকে নিয়ে অভিযোগ এরকম যে তারা তাদেরকে লাখ লাখ রোহিঙ্গা প্রশিক্ষণ নিয়েছে, বিভিন্ন খবরাখবর কিন্তু পত্র পত্রিকায় এসেছে। ফলে আপনি কি প্রত্যেকটা বিষয়কে বিচ্ছিন্ন করে দেখবেন, নাকি একই একটা বড় বৃহত্তর জায়গা থেকে? আপনি আপনার সাথে আমি একেবারে এটা ডিফার করি। লাখ লাখ রোহিঙ্গা নয়, আমাদের ক্যাম্পের মধ্যে 12 লক্ষ রোহিঙ্গা, একবারে বেশি করে যদি ধরি 12 লক্ষ, এই যে এতদিন 10 বছর থাকতে থাকতে হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে তারা 12 লক্ষের কাছে এসে পৌঁছেছে। ওই ক্যাম্পে এ পর্যন্ত কিছু গাদা বন্দুকের ছড়াছড়ি, কয়েকটা গাদা বন্দুক দেশীয় তৈরি, এর বাইরে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া তাদেরকে, তাদের মধ্যে যেমন ধরেন পার্বত্য চট্টগ্রামে যেই ধরেন একটা শান্তি বাহিনীর মতো ইনসার্জেন্ট গ্রুপ আছে, রোহিঙ্গাদের মধ্যে সেরকম গ্রুপও নাই। তারা যেটা মধ্যখানে তারা সময় মতো অস্ত্র পেয়ে যাবে বলে শুনেছি আমি। নো, আমি একটু বলি সেটাকে, এটা তো শোনা কথা, আমি বাস্তবের কথা বলছি। এখানে তার যেটা হয়েছে, তারা রোহিঙ্গাদের একটা অংশ আর এক মিয়ানমার সেনাবাহিনী তাদের পক্ষ টেনেছিল, এবং রোহিঙ্গারা সেখানে হয়তো তাদেরকে বলা হয়েছিল তোমাদেরকে নাগরিকত্ব দিব, তোমরা তোমাদের বাড়ি ভিটা ফেরত পাবে, তোমাদের সবকিছু ফেরত পাবে, তোমরা যুদ্ধ করো। এবং রোহিঙ্গাদের মধ্যে ওই গ্রুপটার ভিতরে যারা ওই পারে আছে, রাখাইন স্টেটে আছে বা আরাকানে আছে, তাদের একটা ধারণা তখন হয়েছিল, কারণ এই আরাকান আর্মি যারা আছে তারা কিন্তু এই রোহিঙ্গাদেরকে বিতরণ করার জন্য মিয়ানমার সেনাবাহিনীর কাছে অন্যতম একটা অস্ত্র ছিল। তারাই সহযোগিতার সাথে একসাথে মারধর করে, হত্যা করে, র্যাপ করে, আর্সেনিক আগুন দিয়ে তাদেরকে ওখান থেকে বিতাড়িত করেছে। রোহিঙ্গারা হয়তো সেই সুযোগটা নিতে চেয়েছিল, মিয়ানমার সেনাবাহিনী খুব স্মার্টলি তাদেরকে দলে কিছু ভিড়িয়েছিল। বাট যখন আন্ডার কম্পালশন অফ দ্য প্রিভেলিং সিচুয়েশন মিয়ানমার সেনাবাহিনী যখন পশ্চাদপসরণ করে এই রোহিঙ্গাদের উপর, তখন আবার আরাকান আর্মি তখন চড়াও হয় এবং অনেকগুলো রোহিঙ্গা ভিতরে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়। তারা বাংলাদেশের দিকে আশ্রয় নিতেও কিন্তু খুব বেশি আসতে পারে নাই। তবে হ্যাঁ, 1,13,000 যারা আসছে তাদের মধ্যে হয়তো ওখান থেকেও তারা বিতাড়িত হয়েছে, তারা প্রাণ ভয়ে পালিয়ে আসছে। কিন্তু কোনো 1,13,000-এর মধ্যে কোনো রোহিঙ্গা একটা অস্ত্র নিয়েও বাংলাদেশে ঢুকেছে আমি কোথাও কোনো রিপোর্ট দেখি নাই, কেউ কিন্তু বলতেও পারে নাই। আর রোহিঙ্গা শিবিরে এই পর্যন্ত কোন ধরনের কোন মানে যেটা আমরা বলি মানে সংগঠিতভাবে কোনো অস্ত্রের প্রশিক্ষণ কোন গ্রুপ বা কেউ দিতে, হ্যাঁ আরশা এটা সেটা দু একটা গ্রুপের ছড়ানো ছিটানো কথা বলা হয়, তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে তারা কখনো তাদের প্রবেশের কথা আমরা জানি না, বরং তারা সেখানে মিয়ানমার ওই যে তারা এসে জলকেলি করে গেল বাংলাদেশে এসে। না শুনেন, ওই জলকেলির কথা আমি বলি, আমাদের আসলে এক্সাজারেশনটা আমাদের অনেক সময়, আমি টু সেভ দ্য অনার এন্ড ডিগনিটি অফ মেনি জার্নালিস্ট, তারা যদি একটা তিল পায় সেটাকে তাল বানাতে খুব চেষ্টা করে, কারণ তার কাটতি কি জানি বলে এখন এগুলির মধ্যে। জলকেলিটা কি হয়েছে আমি সেটা বলি, সেটা হচ্ছে একদম রামু ওই যে আলীকদমের উপরে, আলীকদম মানে আমাদের সেখানে বার্মা সীমান্ত লাগোয়া, সেখানে এই যে কয়দিন আগে গেল পয়লা বৈশাখ, আমরা যে চৈত্র সংক্রান্তি করি পার্বত্য চট্টগ্রামে, তারাও পুরা রাখাইন স্টেট না পুরো বার্মা জুড়ে তারা চৈত্র সংক্রান্তি করে। এবং যেদিন পয়লা বৈশাখ সেদিন থেকে তারা জল উৎসব মানে জল ছিটানোর সেটা যে উৎসবটা করে আমাদের এখানেও হয়, বাট আমাদের এখানে একদিন কি 2 দিন, ওরা 1 সপ্তাহ ধরে এই উৎসবটাতে মেতে থাকে। এবং আমার চাক্ষুষ দেখা দিঘি 3টা দিঘি আমি দেখেছি যার মধ্যে কোনো পানি নাই, সমস্ত পানি তারা এই 1 সপ্তাহের মধ্যে নিয়ে গিয়ে খালি পানি ছিড়িয়েছে, যে যেখান দিয়ে যাক তারা পানি মারতেছে তারা, এটা হচ্ছে তাদের একটা উৎসব, পানি সেখানে মাতাল হয়েছে। শুনেন, এখানে যেটা হয়েছে আপনি যে বললেন পরে গেছে, এখানে আরাকান আর্মির একটা গ্রুপ, যেহেতু আমাদের ওই পারেও রাখাইন এই পারেও রাখাইন, কিন্তু 2টা রাখাইনে, যেমন আপনি উপর দিকে যখন মিজোরাম হয়ে উপর দিকে যাবেন, এটা যারা কথাগুলি বলেছে তারা জানে না, ওখানে ফ্রি জোন বলে একটা জোন আছে, আমাদের কাছে নাই সেটা, ভারত সেটাকে ফ্রি জোন বলে। এই পার উপার, এদিকে বোধহয় 10 মাইল, এদিকে 10 মাইল, এটাকে কোনো পাসপোর্ট আত্মীয় স্বজন আছে, তারা একই বংশ, একই তারা এথনিক আইডেন্টিটি, তারা আসা যাওয়া করে। এখানে এই পারে এসে আরাকান আর্মির
এই ওখানে যখন সীমান্তের একটা পাড়াতে তারাও যখন জলকেলি উৎসব করছে, চৈত্র সংক্রান্তি করতেছে, ওই আরাকান আর্মির সদস্যগুলো ওই অঞ্চলে ওই পাশে একদম বর্ডারের মধ্যেই তারাও ছিল সশস্ত্র অবস্থায়। তারা মিয়ানমারের সাথে তখন প্রচন্ড সংঘাতে তারা জড়িত। কোনো এক ফাঁকে তারা ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখছে এরাও উৎসব করছে, ওই উৎসবে তারাও মেতেছে। এটা পারস্পরিক, এখানে কোনো মারামারি, কোনো যুদ্ধ করতে হয় নাই, কাউরে কোনো গুলিও করে নাই, কাউকে কোনো কিডন্যাপও করে নাই, কাছে চাঁদাও চায় নাই। দুই পক্ষ ওখানে মিলিতভাবে ছবি তুলেছে এবং তরুণ আরাকান আর্মির যোদ্ধা হিসেবে কিছু রাখাইন তরুণী, আমাদের এই পারে রাখাইন তরুণী অথবা মারমা তরুণীর সাথে কিছু ছবি তুলেছে। ওই ছবিগুলো একেবারে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। বার্মা বাংলাদেশের পুরো বার্মা ঢুকে গেছে, অথচ বার্মা হচ্ছে বাংলাদেশের 5 গুণ বড়। মনে হচ্ছে বার্মাটাই পুরো বাংলাদেশে ঢুকে গেছে। ওই হইলো হই হই রই রই কাণ্ড। তারপরে সেটা যারা যারা উত্তর দেওয়ার উত্তর দিয়েছে। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। এখন বলেন যে পুরো বাংলাদেশের ভিতরে ওরা আরাকান আর্মি ঢুকে গেছে, ঢুকে নাই। এটা একেবারে সর্বৈব মিথ্যা কথা। বলেন। সর্বমিথ্যা। আচ্ছা, যাই হোক, আমার কাছে যে ইনফরমেশন আপনার কথার সঙ্গে একটু মিলে না, কারণ ওখানে যেই বর্ডারে যে গার্ড গুলো, চৌকিগুলো, এগুলো তো বাংলাদেশ তরফ থেকে তুলেই নেওয়া হয়েছিল। যাই হোক, ওই প্রসঙ্গে না যায়, কিন্তু ওই অঞ্চলে তো একটা খ্রিস্টান রাষ্ট্র করার কথা হচ্ছে, আপনিও সেটি জানেন। তো সেই টার্গেট ফুলফিল করার জন্য অনেক আয়োজন আছে কিনা? ডেফিনেটলি। শুনেন, পৃথিবী ভূ রাজনীতি বড় কঠিন জিনিস। আপনি ইস্ট তিমোর দেখেন, ইন্দোনেশিয়া থেকে করে নিয়ে গেছে, এবং সেটা সবাই মিলে একবার হাততালি দিয়ে টাততালি দিয়ে। আমাদের ডক্টর ইউনূস এখানে 2 বার ইস্ট তিমোরের রাষ্ট্রপতিকে দুইবার উনি কেন রিসিভ করেছেন আমি জানি না। একবার আমাদের বোধহয় 16 ডিসেম্বর একবার আসলো, আরেকবার কি আসলো। এমনকি তার সাথে না আমার কোনো বাণিজ্য আছে, না তার সাথে আমার কোনো সাংস্কৃতিক লেনদেন আছে, না তার কোনো বৈশ্বিক কোনো ব্যবস্থা আছে, তার না ভূ রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিছুই নেই। তারপর আসছে গেছে যে দ্যাট অল আর দ্য ব্যাটেল ইন্ডিকেশন। আমরা ধরে নিই, আমরা আর্মিতে বলে ব্যাটেল ইন্ডিকেশন, কোনো একটা কিছুর ব্যাপার স্যাপার আছে এখানে। এবং সেখানে এটা হলো 24শে মে সম্ভবত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন একটা টেলিভিশন সাক্ষাৎকার সাংবাদিকদেরকে আলোচনার মধ্যে বলেছিল যে ওনার উপর একটা প্রেশার, সাদা হোয়াইট ম্যান তার উপরে প্রেশার ক্রিয়েট করেছে একটা বিমান ঘাঁটি করার জন্য। সেটা যদি করতে চায় তাহলে আপনি আপনার মতো ক্ষমতা চালান, আমরা কিছু করবো না। এই কথাবার্তাগুলো বলা হয়েছে। একই সাথে একটা খ্রিশ্চান স্টেট ওই অঞ্চলকে নিয়ে, ধরেন খ্রিশ্চান তো বলা লাগে না, কারণ আপনি যদি ওখানের তথ্য উপত্য পরিসংখ্যানটা জানেন তাহলে ওখানে খ্রিস্টানদের এমনি জয় জয়কার। কারণ হচ্ছে কি, আপনার মিজোরামে 96% হচ্ছে খ্রিস্টান, আপনার নাগাল্যান্ডে হচ্ছে 98% খ্রিস্টান। চীন স্টেট যেটা আছে মিয়ানমারের, চীন স্টেটে 97 পয়েন্ট সামথিং এটা হলো তারা খ্রিস্টান। আর বাংলাদেশের যে অঞ্চলে বা আমাদের বান্দরবনের উপরে গিয়ে ওই আলীকদম রুমার ওদিকে কিছুটা যে বম টম আছে, এরাও কিন্তু দে হ্যাভ কনভার্টেড দেমসেলভস। তো একটা আমাদের এখানে অত্যন্ত ক্ষুদ্র একটি সংখ্যা, এটা খুব বেশি না। সর্বমোট পুরা বমদেরই আছে কুকি, অর্থাৎ কুকি চীন জনগোষ্ঠী আছে আমাদের 12,000 সর্বমোট, একদম রাঙ্গামাটি ধরেও। সুতরাং এটা এই কথাটা খ্রিশ্চান কথাটা এখানে লাগায় না। এটা হচ্ছে আপনি ওখানে তো তারা এমনি খ্রিশ্চান। হ্যাঁ, একটা স্টেটের যদি করা হয়, যেমন ইসরায়েল মধ্যপ্রাচ্যকে বাগে রাখার জন্য, মধ্যপ্রাচ্যের সবকিছুকে ঠিকঠাক রাখার জন্য একটা প্রেশার ক্রিয়েট হিসেবে, একটা আউটপোস্ট হিসেবে ইসরায়েলকে সৃষ্টি করা হয়েছে, এবং সেটার ফলাফল আমরা দেখছি। ইসরায়েলের মাধ্যমে এখন সৌদি আরবকে কবজা। আপনার ওর ভেতর আবার আব্রাহাম একটা নাম দিয়ে, যে আমাদের আদম আলাইহিস সালামকে আমরা সব এক সন্তান বলে খাওয়ানোর চেষ্টা করে, সেখানে বাহরাইনকে ঢুকায় ফেলছে, ওমানকে ঢুকিয়েছে, আপনি সৌদি আরবকে তো কবজা করেছে। এই আব্রাহাম করে করে একেবারে সর্বনাশ। আব্রাহামের এখন আদম ছাড়া আমরা আর কিচ্ছু চিনতেছি না। কিন্তু আদমের পেছনে যে হাওয়া আছে, হাওয়া যে এখানে তেল খাওয়ার জন্য বসে আছে, এখানে যে তার জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভস গুলো অ্যাচিভ করার জন্য এবার ইরান দেখা গেল প্রত্যেকটা মিডল ইস্টের প্রত্যেকটা দেশে এক্সেপ্ট ইরান প্রত্যেকের ঘাঁটি আছে। বাহরাইনের সর্ববৃহৎ নৌঘাঁটি, ইয়াতে সর্ববৃহৎ আপনার দামামে বিমান ঘাঁটি, এদিকে এসে সবচাইতে কাতারে বড় ঘাঁটি, ইউএই তো পুরোটাই ঘাঁটি। তো এখন ঘাঁটি করে আছে, এবং সেটাকে ঘাঁটি করার পেছনে ইসরায়েল জুজুর ভয় দেখাচ্ছে। ইসরায়েল আছেন, ইসরায়েল তোমারা মারবে, অস্ত্র বেচতেছে, প্রভাব বিস্তার করতেছে। একই জিনিস আপনি যে কোনোখানে জিও স্ট্র্যাটেজি যারা খেলবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই এখানে। এটা হলো বাস্তবতা। বরং যারা এটাকে এগুলিকে স্বীকার করবে না, তারা বরং শিকারে পরিণত হচ্ছে। যদি আমার প্রিপারেশন না থাকে, আমার কাছে আসছেন, আপনার কাছে অস্ত্র একটা আছে, আমার কাছে কিছুই নেই, আপনি বলেন যে বেটা তুই বস,
এখন আমি বলতে বসবো না, তুই কি করবি? ও বললো তো গুলি করে দিতে পারবো। তো আমার কাছে গুলি নেই, ঠাস করে দিল আমার গুলি করে, ব্যাকুবের মতো আমি একটা গুলি খেয়ে সিটে পড়ে গেলাম। আমাদের প্রেক্ষাপট হচ্ছে সেরকম, আমার কাছে গুলি নেই, বরং গুলিটা তাকে কিভাবে নিরস্ত্র করা হয় যেতে পারে সেটা। এখন আমি আপনার একটা বাংলা কবিতা আমার খুবই পছন্দ হয়েছে, আগুন দেখে সেখানে ঝাঁপ দিও না। আগুন কি করে সেটা আগে শিখো, আগুনের ব্যবহারটা শিখো। তুমি আগুনের ব্যবহার জানো না, কিন্তু আগুনে ঝাঁপ দিয়ে বসে আছো। আগুনের ব্যবহারটা তোমাকে শিখতে হবে, বাস্তবতা হচ্ছে সেটা। এখন জি। আপনি ওখানে খ্রিস্টান স্টেট এইসব বলে চিৎকার করে কোনো লাভ নেই, ওখানে পুরোটাই খ্রিস্টান। আপনি 96% হলে 4% কি হবে, কি দিবেন আপনি? সুতরাং জি। খ্রিস্টান বলার দরকার নেই, তবে সেখানে একটা স্টেট জিও পলিটিক্সে হয়তো ভবিষ্যতে টার্গেটিং চায়না, কারণ চায়না সেখানে ওই প্রান্তেই, যারা ভূ রাজনীতি সম্বন্ধে জানে তারা বুঝবেন, ওই প্রান্তে তার চক্রীয় ডিপ সিপোর্ট করেছে। এবং এই ডিপ সিপোর্ট না করতে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সাউথ চায়না সিতে যে পরিমাণ হার্ডেল, যে পরিমাণ চায়নার বিরুদ্ধে সবগুলোকে নিয়ে, এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন সবাইকে নিয়ে সেখানে হার্ডেল ক্রিয়েট করেছে। চায়না ভেরি স্মার্টলি দে হ্যাভ শিফটেড দেয়ার ফোকাস ফ্রম সাউথ চায়না সি টু দ্য চক্রীয়, চলে আসছে। এখন চক্রীয় ওখানে যদি আবার হাত বাড়াতে হয়, তাহলে এখানে একটা স্টেট মেস্টের দরকার। তো স্টেটটা করার জন্য ওই স্টেট বানাতে হলে তো ইন্ডিয়া ভাঙতে হবে। দ্যাট ইজ নট আওয়ার হেডেক। আমি এটা বলতে যাবো, আমাদেরও তো, আমাদের বাংলাদেশে তো ভাঙবে। আমি কেন বলতে যাবো সেটা? আমার কি তো খেয়ে দেয় আমেরিকা? আমার বাংলাদেশও তো ভাঙবে, তাতে সেটা আপনি দেখবেন না। আমাদের বাংলাদেশ ভাঙবে কি ভাঙবে না এটা আমরা এখনো জানি না, কারণ বাংলাদেশে ভাঙার এখনো কোনো এখানে জিওগ্রাফিতে বাংলাদেশের বললাম তো, সর্বমোট রাঙ্গামাটি থেকে শুরু করে 12,000 যে আছে, তার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, শুধু যে এটা বম না, এটা সেটাও না। এবং সেখানে এখন বাঙালিরা মেজরিটি হয়ে গেছে ওই অঞ্চলটাতে পুরো ভেরি স্মার্টলি। বাংলাদেশ কিন্তু বসে থাকে না, আমি বলবো এটা স্মার্ট মুভ। ওখানে যে পরিমাণ ইনফিল্ট্রেশন হয়েছে এবং সেখানে সীমান্ত সড়ক টরক করে যে কাজগুলো এখন করা হচ্ছে, হ্যাঁ বাংলাদেশের এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই অঞ্চলটা যেগুলির কথা আমরা বলা বলি করি, সে অঞ্চলটা ল্যান্ডলক। কখনো একটা বৃহৎ শক্তি চাইবে না তার একটা আউটপোস্ট, দাট একটা প্রক্সি, সেটা ল্যান্ডলক হয়ে থাকুক সেখানে বাংলাদেশের। তবে সেখানে যদি আরাকান ধরেন, আরাকান আমাদের থেকে অনেক বড় বেশি, সেখানে সি কোস্ট আছে, এটাও নিশ্চিত কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কারণ হবে এখন আমাদের ভূ রাজনীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমরা কত স্মার্টলি আমাদের পররাষ্ট্রনীতিকে সামনে নিতে পারি। তবে আমাদের মধ্যে শস্যের ভিতরে ভূত আছে, এখন সেই ভূতরা কি করবে জানি না। জি, আপনি ওই যে ডক্টর ইউনূসের মতো বললেন যে ভারত ল্যান্ডলক কান্ট্রি, তাই না? তো ভারত ল্যান্ডলক না, পূর্বাঞ্চলকে বলেছে ল্যান্ডলক। ভারত কেন ল্যান্ডলক হবে? ওই তো পূর্বাঞ্চল, ওটাও ভুল করেছেন, ওটা ল্যান্ডলক কেন? ল্যান্ডলক তাহলে আমাদের রংপুর কি ল্যান্ডলক? ঢাকা কি ল্যান্ডলক? আপনার রাজশাহী কি ল্যান্ডলক? চট্টগ্রামের সাথে শুধু সমুদ্র আছে, রাজশাহীতে সমুদ্র নেই, তাই বলে রাজশাহী কি ল্যান্ডলক হলো? ইজ মাই কন্টিনিউশন অফ মাই ল্যান্ড, মাই কান্ট্রি। তার তো করিডোর দিয়ে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে সে তো সেভেন সিস্টারের সাথে অবারিত যাতায়াত আছে, সেটা ল্যান্ডলক হতে যাবে কেন? ওখান দিয়ে তো তারা কলকাতা বন্দরে আসতেছে, বোম্বেতে যাচ্ছে, তারা ওই বিশাখাপট্টনমে যাচ্ছে, তাদের মালামাল এখান থেকে থ্রু দা ল্যান্ড রোড যাচ্ছে, তো তার ট্রেন সার্ভিস আছে ওখানে। এটাকে শুধু এটা মানুষ আসছে। আমি দেখছি উনারা এই বক্তব্যটা নিয়ে বেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের বোদ্ধা শ্রেণী, তারা ওই যে আপনি পডকাস্ট বলে এটাকে, আপনারটা কি বলে আমি জানি না, পডকাস্টের মধ্যে খুব হাসাহাসি করতেছিল, বলে হাউ হি সেড লাইক দিস, যেখানে ভারতের 5-5টা নৌ ঘাঁটি আছে বে অফ বেঙ্গলে। এখন আমি বলছি যে আমি বে অফ বেঙ্গলের অধিকর্তা, আমার আছে একটা ঘাঁটি চট্টগ্রামে, আর তার আছে 5টা ঘাঁটি। তো ওই কোর্সটা তো উনি মাথায়ও রাখেন না এইসব কথাবার্তা বলার সময়। উনি হয়তো সেভেন সিস্টার্স কে মেন করে বলেছেন। এই অঞ্চলে কেমনে ল্যান্ডলক হবে? সেভেন সিস্টার্স যদি তার শিলিগুড়ি করিডোর দিয়ে দে আর লিংক আপ উইথ দ্য মেইন স্ট্রিম ল্যান্ড, তাহলে আমার রংপুরে ল্যান্ডলক। আমি কালকে সকাল থেকে বলা শুরু করব, সিলেট ল্যান্ডলক। সিলেটে সমুদ্র আছে নাকি? রাজশাহীতে কি সমুদ্র আছে নাকি? এটা কোন ধরনের কথা? আপনি আমি শেষ করব, আমাকে যদি একটু সেনাবাহিনীর ভূমিকাটি বলতেন। শেষ প্রশ্ন এটা আপনার কাছে, যে আমরা আমাদের দেখেন, আমার এখানে অনেকে কমেন্টও করেছেন এটি, যে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, তারা ব্যারাকে ফিরছে না কেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানুষকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু তার কোনো দায়িত্বশীল ভূমিকা মানুষ দেখতে পায়নি। এবং এখন এই যে হামলার ঝুঁকি, এই কথার উত্তরটা আমি একদম সহসা দিই, আপনার যেহেতু সময় কম। সেটা হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চাচ্ছে আজকে থেকে না, সেনাবাহিনী ব্যারাকে ফেরার বহু আগে থেকে চাচ্ছে। এবং একটা দেশের, আমি বলবো যে সামরিক বাহিনীর প্রধান এবং
একমাত্র হওয়া টার্গেট হচ্ছে তাকে ট্রেন করা, প্রশিক্ষিত রাখা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এগুলি নিয়ে তার কাজ করা। সেখানে এখন পুলিশের ভূমিকা পালন করতে 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 বাংলাদেশ সেনাবাহিনী অলমোস্ট এক্সস্টেড এইসব ব্যাপারে। বাংলাদেশ সেনাবাহিনী ফেরত যেতে চায়। এখন যেহেতু প্রতিষ্ঠিত সরকার আছে, এটা সরকারের দায়িত্ব। এটা ওয়াকারুজ্জামান এখন নো মোর, হি ক্যানট সে দ্যাট আমি সরকারকে পাত্তা না দিয়ে সরকারের আদেশ নিষেধ কোনো না মেনে সেনাবাহিনী কালকে ব্যারাকে ফেরত নিয়ে যেতে পারবো, এটা হয় না। এটা যেমন ধরেন আমেরিকান সেনাবাহিনীতে দেখেন 5-5টা জেনারেলকে দেখছেন, আপনি দোকানে আছেন, 5-5টা জেনারেলকে কি বলে পিটার হ্যাকশেট ছাড়াই করে দিল। তারা বলছে কেন? এদিন নেভেল সেক্রেটারিকে করে দিল, কি জন্য? সে বলছে এটা 6 মাসের বেশি লাগবে ক্লিয়ার করার জন্য, যে এই হরমুজের যেগুলো মাইন করা, সুইপিং করতে গিয়ে। তো এখন বলছে না তুমি যাও বাড়িতে, ওটা বলছে তুমি, ও বলছে যুদ্ধ কেন করবো আমি? যুদ্ধ, ইট ইজ নট আওয়ার ওয়ার, ইট ইজ দ্য ব্যাটল ওয়ার অফ ইসরায়েল বলে ফেলছে, সে বাড়ি পাঠাই দিচ্ছে। এখন আমাদের দেশে সেই প্রেক্ষাপটও নাই, সেই পরিস্থিতিও নাই। আমরা আমেরিকাও না, আমরা আমাদের প্রত্যেকের যার যার চাকরি মাকরি, যার যার অবস্থান, এটা ধরে রাখার জন্য তাকে অনেক কিছু। আমাদের এয়ারফোর্সের মধ্যে কি হচ্ছে? এয়ারফোর্স নিয়ে অনেক কথাবার্তা শুনতে পাচ্ছি, অনেক খবর, এগুলি তারা নাকি জঙ্গিদের সঙ্গে কানেক্টেড। না, এটা আপনি যতক্ষণ পর্যন্ত যে কোনো জিনিস প্রমাণ না হওয়ার আগে, আপনি একটা জিনিস আমি বলি, আমি নিজেও বাঙালি। আপনি কি গত 20 মাসে দেখেন না ক্যান্টনমেন্ট গুলোতে হিজবুত তাহরির থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠন কি পরিমাণ লিফলেট বিতরণ করেছে? বাঙালিরা গুজব ছড়ানোর মধ্যে যেমন উস্তাদ, গুজব শুনতে যেমন আরো উস্তাদ। এই জন্য বলা হয় পানির ভিতরে ডুব দিয়ে আপনি কথা বলবেন, তারপর কি বলছেন পরে উঠে 2 দিন পরে শুনবেন যে আপনি বলছেন এই কথা বলছেন। আরো একটা কথা আছে, আপনি যখন আমারে দেখতে পারবেন না, তখন আমি যেটা বলি নাই সেটাও 2 দিন পরে আমার পিছনে বলতে থাকবেন যে আমি বলি নাই করার থেকে বরং চুপচাপ থাকাই ভালো। এখন এয়ারফোর্সে কি হচ্ছে, আপনি যদি আমারে প্রশ্ন করছেন নেভিতে কি হচ্ছে, এখন আমি তো এটা তো জানার কথা না, এটা তো জানাই হতো, তাহলে তো আপনিই বলতে পারতেন যে কি হয়েছে ওখানে। ওখানে আসলে কিছুই হয় নাই। আপনি দেখবেন এখন একটার পর একটা গুজব ছড়াবে। যেমন আপনি এখন প্রশ্ন, এটা বৈধ অনেকগুলো প্রশ্ন আছে। সেনাবাহিনী, সামরিক বাহিনী তো নিজের ইচ্ছায় এখানে আসে না, অনেক সময় আসছে নিজের ইচ্ছায়। কেন আসছে সেটার জবাবদিহি কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে আজকে না হোক কালকে করতে হয়, এটা জবাবদিহি করতে হয়। অতীতের অনেককে এখন জবাবদিহি করতে হচ্ছে। বাট যেটার জন্য যেই প্রেক্ষাপটে এখন আছে, বৈধ সরকার বসে আছে, সেই সরকার বলবে যে তুমি আসো, তুমি থাকো। পুলিশ আমাদের নট ক্যাপাবল, পুলিশ ইজ নট অর্গানাইজ, পুলিশ ল অ্যান্ড অর্ডার যারা রক্ষা করে তারা কিছু না। এখন মধ্যে যেমন আজকেও আপনারা এই যে আপনি তো আমার মেইন প্রশ্ন যেটা আসছেন সেটা হচ্ছে জঙ্গির বিষয়টা। এখন জঙ্গির বিষয়টা যদি তাকে সরকার বলবে ভাই আরো কিছু থাকো, এই জঙ্গি মঙ্গি এগুলি সামাল দাও, তাইলে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে পারতেছে না, এটাই কারণ হয়তো। ওয়াও, ইন্টারেস্টিং। আমি দেখেন আপনার কথা অনুযায়ী যেটা মনে হচ্ছে যে এত রকম ক্রাইসিসের মধ্যে দেশ এখন আছে, সেগুলো থেকে পাশে রেখে জঙ্গি বিষয়টাকে সামনে আনা। আপনি দেখেন বাংলাদেশে 250-র মতো, মানে সরকারি তথ্য অনুযায়ী 250-র মতো শিশু, একেবারে অবুঝ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি শুনেছি এই সংখ্যা কয়েক গুণ বেশি, এরই মধ্যে 30,000-এর বেশি আক্রান্ত হয়েছে। এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, কোন রকম তৎপরতা নাই। আমি আপনাকে বলি, আমি দেখলাম আজকে আমাদের মিডিয়া খুব বেশি দেখাচ্ছে, কিন্তু আমি আজকে দেখলাম আন্তর্জাতিক একদম সম্মুখ সারির আন্তর্জাতিক আল জাজিরা, যে এরা সবাই এটা তেলপে তাদের ব্রেকিং নিউজের মধ্যে তারা দেখাচ্ছে কি পরিমাণ আমাদের এখানে এফেক্টেড হচ্ছে, কি পরিমাণ বাচ্চা মারা গেছে। এটার জন্য যারা দায়ী, এই সরকারকে ইমিডিয়েটলি একটা তদন্ত কমিটি করে হু ইজ রেসপন্সিবল ফর দিস। এই যে ইনোসেন্ট বাচ্চাটা, আমি কুমিল্লাতে আপনার দেখবেন ময়নামতি শালবন বিহারে একটা মূর্তি আছে, মূর্তিটার কোলে একটা বাচ্চা আছে, নিচে লেখা আছে এপিটাফ, যে এই শিশুটা তার মায়ের, বিশ্বের একটা লক্ষ শিশুর একটা শিশু, কিন্তু তার মায়ের কাছে একমাত্র শিশু। যে মা তার সন্তান হারাচ্ছে, যে বাবা তার সন্তান হারাচ্ছে, বাচ্চাটা কোলে নিয়ে সেদিন পেঁচানো, আপনারা এই ছবিটা দেখেন নাই, পেঁচানো বাবা বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে একটা হসপিটালে, কোনো পায় নাই, অ্যাম্বুলেন্স পায় নাই, সে রাস্তার মধ্য দিয়ে দৌড়াচ্ছে বাচ্চাটাকে নিয়ে আরেকটা হসপিটালে কোথাও যেতে পারে কিনা। বাট হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং যে বাচ্চাটা এর ভিতরে মরে আছে তার কোলের ভিতরে। এই যে দৃশ্য, এটা দেখার পরও যদি কেউ যদি এটার জন্য কারা হু ইজ রেসপন্সিবল, দেয়ার মাস্ট বি এ কোড ইনকোয়ারি, দেয়ার মাস্ট বি পানিশমেন্ট মাস্ট বি এনশিওর। কিন্তু সেটা না করে এখন আমি অত পরিমাণ নিয়ে আসছি, অত পরিমাণ টিকা নিয়ে আসছি, অত পরিমাণ টিকা নিয়ে আসছি, অত পরিমাণ টিকা নিয়ে আসছি, এইসব বলে মানুষকে কনসোল না করে, দোজ আর হ্যাল্ড রেসপন্সিবল,
তাদেরও কিন্তু তাই না, এখন এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে সেটা 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। সেটা তো কোনো উদ্যোগ লক্ষণ দেখি না। উদ্যোগ আছে, উদ্যোগ অনেকগুলি এখন দেখছে। যেমন আমি আজকে শনিবার, শুক্রবার দিন আমি একটা জরুরি এলান আছে বলে আমার ওখানে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে। আমি দেখলাম কি ব্যাপার, হঠাৎ করে যে হুজুর আবার দাঁড়িয়ে জরুরি এলান বলছে, শব্দটা আমি জরুরি একটা এলান আছে, ঘোষণা। তো উনি বললেন যে আপনাদের ঘরে যাদের কাছে এই বাচ্চা আছে প্রত্যেকে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা মসজিদে আসে নাই তাদেরকেও যদি ছোট বাচ্চা আছে, এই এখানে সেন্টার খোলা হয়েছে, এখানে গিয়ে বাচ্চাদের আপনারা টিকা দিয়ে নিয়ে আসেন ইয়েটা। সো দিস ইজ এ গুড জেস্টার। আমার কথা হলো গিভ দ্য শেয়ার ইভেন টু দ্য ডেভিল, যার যেটা প্রাপ্য তাকে সেই কথা। বাট যারা এটার জন্য রেসপন্সিবল, ইমিউন করে নাই, টিকাদান পদ্ধতিকে বন্ধ করেছে, ইপিআই কর্মসূচিকে আপনার নষ্ট করেছে, সেটা তাদের তারা করেছে, তাদের বিচারের মুখোমুখি করার এখন ইমদাদ ভাই, আপনার কাছে কি মনে হয় এই হামের এই প্রাদুর্ভাব মহামারী আকারে পৌঁছে গেছে? অবশ্যই গেছে। নাহলে এভাবে শিশুরা মারা যাচ্ছে কি করে? প্রত্যেকদিন দলে দলে শিশু মারা যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে হসপিটালে মারা যাচ্ছে, ডক্টররা হেল্পলেস, তারা এমন অবস্থায় যাচ্ছে, এগুলি তাদের হয়তো তখন তাকে সেভ করার রেস্কিউর কোনো পর্যায়ে সে থাকে না বাচ্চাগুলো। এদের তো ইমিউনিটি এমনও কম ছোট বাচ্চাদের। সরকারের দিক থেকে কোনো দুঃখ প্রকাশ নাই, কোনো সহানুভূতি নাই, দেখতে যাচ্ছে না। না, নো 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 নো, দুঃখ যাদের প্রকাশ করা, দুঃখ দিয়ে কি হবে? যে মা সন্তান হারিয়েছে সে হাজারো দুঃখ তার কাছে প্রকাশ করে, সেটা তাই বলে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল হবে না? এটা কি বলেন? সহানুভূতিশীল আমি সেটা বলছি না, সরকার সহানুভূতিশীল অসহানুভূতিশীল মানে মনে মনে থাকলে হবে? সরকারের তো দায়িত্ব এই বাবা মাকে সান্ত্বনা দেয়া, যাতে করে শুনেন কোন রকম একটা টু শব্দ কোন সরকারের শুনলাম না। না না, আমি আপনাকেই বলি, যে মা তার সন্তান হারিয়েছে তাকে আপনি যতই গিয়ে বলেন যে মারে তুমি কান্দিও না, এটার দরকার, বাট হু আর রেসপন্সিবল? আমার কথা হচ্ছে আপনি গোড়ায় আসতে হবে। এটার জন্য কেন হলো এই ঘটনাটা, কেন এই ঘটনাটা ঘটলো, এটা না করে খামাখা যিনি হারিয়েছেন তার সন্তানা দিয়ে তো তার বিচার হবে না, সে তো বিচার পাবে না। ওই মাটা তো মনে মনে চাচ্ছে আমার বাচ্চাটা কেন মারা গেল, কার কারণে, আমার বাচ্চাটা কেন টিকা পেল না। আপনি সেটা কথা না বলে খালি সান্ত্বনা দিয়ে কি করবো আমার এখানে? সে কি করবে? তার কবরে গিয়ে ওই বলা আছে, বলে যে একবার হারিয়েছে তাকে কবরটা যতই সুন্দর সাজান তার সন্তান তার কোলে আর ফেরত আসবে না। আপনি যতই সান্ত্বনা, তার কোলে কি তার সন্তান ফিরবে? সান্ত্বনা দিয়ে কি হবে? আপনাকে এনশিওর করতে হবে হু আর দ্য রাস্কেল, দোজ আর রেসপন্সিবল ফর জাস্ট ডিসরাপ্টিং দ্য সিস্টেম, ইমিউন সিস্টেমটা যেটা ছিল। টিকাদান কর্মসূচিকে বন্ধ করা কেন হয়েছে, এটাতে জোর দেন। সান্ত্বনার কি দরকার আছে? সান্ত্বনা দিয়ে কি হবে এখানে? কিছুই তো হচ্ছে না, একটা সামান্য সহানুভূতি শব্দ নাই, সেজন্য ভাবলাম আমাদের দেশটা। আপনি জানেন আজকে একটা ফেসবুকে একটা ছবি, নো আই হ্যাভ অ্যান অবজেকশন এখানে। আপনি যেটা কথাটা বলছেন সেখানে, সেটা হচ্ছে আপনি যারা দায়ী তাদেরকে দায়ী করার কথাটা বলছেন না কেন? খালি সহানুভূতি দায়ী তো করতে হবে, কিন্তু আপনার তো প্রায়োরিটি থাকে যে এখন এই মুহূর্তে বাচ্চাদের এখন এই মুহূর্তে বাচ্চাদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা নেওয়া দরকার না হচ্ছে। আমি সেটা বলছি, আমি যদ্দূর পারা হচ্ছে এখন মিসাইল জোগাড় করে দলে দলে দেওয়া হচ্ছে। আমি শহরে থাকি, এই শহরে আমি বললাম মসজিদে এলান করে বাচ্চাদেরকে বিভিন্ন সেন্টারের কথা বলা হচ্ছে। এখন সেখানে সাংবাদিকের দায়িত্ব সেই কি পরিমাণ সেখানে বাচ্চারা গিয়ে কোনো ফেরত আসছে কিনা, দ্যাট আই ডো নট নো। বাট এদের যে একটা করা হচ্ছে, সেন্টার করা হয়েছে, সে সেন্টারে যাওয়ার জন্য ঘোষণা করা হচ্ছে, এটুকু পর্যন্ত আমি জেনেছি। তো এখন কথা হচ্ছে আমি সবচেয়ে বেশি করে এখানে এমফাসিস দিব, যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করা, যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যেন না হয়। মানুষ যেন, মায়েরা বাবারা যেন অসহায় হয়ে মৃত বাচ্চাকে রাস্তায় যেন ঘুরতে না হয়। ইমদাদ ভাই, আমার মনে আছে 2009 সালে আপনার প্যারাসিটামল, ভেজাল প্যারাসিটামল খেয়ে 27টা বাচ্চা মারা গিয়েছিল বাংলাদেশে। তার আগেও প্যারাসিটামলে বাচ্চারা মারা গেছে, পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল। আজকে 250 শিশু মারা গেছে টিকা না পেয়ে। আপনি সংখ্যা কম বলছেন, এটা প্যারাসিটামল সিরাপ খেয়ে সিরাপ দিয়েছিল বাচ্চাদের জ্বরের জন্য, ওই সিরাপ খাওয়ার পরেই এই বাচ্চাগুলি মারা গিয়েছে। এটা 27 না, এটা আরো অনেক বেশি সংখ্যায়। ওই সময় 27 জন আমি নিজে রিপোর্ট করেছিলাম, ওই জন্য আমার একটু মনে আছে। পরে হয়তো অন্য ফলো আপ আমি ঠিক মনে আসছে, যাই হোক। কিন্তু মানে আর এখন এত বাচ্চা, শত শত বাচ্চা মারা যাচ্ছে, মানে এরা গরিব বাচ্চা, এদের পরিচয় নাই সেই বাচ্চা, সেই জন্য কারো কোনো প্রতিক্রিয়া নেই এই বিষয়ে। শুনেন, আমি আপনাকে বলি,
এটা প্রতিক্রিয়া হয় যখন এখানে স্ট্রং একটা অপোজিশন থাকে। সরকারের স্ট্রং যদি অপোজিশন থাকে, তারা এটাকে বেশি করে সামনে নিয়ে আসে মানুষের সামনে। তাদের রাজনৈতিক একটা কৌশলও হয় এটা, বা মানুষকে সচেতন করার ব্যবস্থাই হোক, যেভাবেই বলেন না কেন, এটা নিয়ে আসে। এখন তো পৃথিবীর যে কোনো দেশে এই ঘটনা হলে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করা হতো। না না, ওটা আমি আপনি শেষ করি। এখানে হচ্ছে এই এখন সরকারি দল এবং বিরোধী দল, এদেরকে পারস্পরিক তাদের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এখনো পর্যন্ত সেই লেভেলে যায় নাই যে একজন আরেকজনকে একেবারেই দোষারোপ করতে করতে গলা ফাটিয়ে রাস্তায় নেমে যাবে, সেটা হচ্ছে না। এটা যদি হতো, যেমন যদি এটা হয় যে দুটা, একজন বিরোধী দল খুবই স্ট্রং বিরোধী দল বিএনপি, আওয়ামী লীগ ধরেন ক্ষমতায় আছে, অথবা আওয়ামী লীগ বিরোধী দল বিএনপি ক্ষমতায় আছে, তাহলে দেখতেন যে এটা রাস্তায় ফাটাফাটি আন্দোলন হচ্ছে, হসপিটাল ঘেরাও হচ্ছে, টিকাদান কর্মসূচির কেন হয় নাই ঘেরাও হচ্ছে। এগুলি তো সে অবস্থায় নাই এখন। আপনি সেটাকে আপনি কি করে আশা করবেন যে এখন খামাকা এটাকে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কারো, রাজনৈতিক প্রক্রিয়া সঠিকভাবে না চললে তো এরকম পরিস্থিতি হয়। আমি যাই হোক, এটাকে এমফাসিস দেন যে এটা কারা রেসপন্সিবল, যে রেসপন্সিবল তার বিচার, তাকে বিচারের মুখোমুখি করা। আমার হার্ট ওই বাচ্চাদের জন্য, বাচ্চাদের পরিবারের জন্য কাঁদছে। আপনি জানেন আমার এত কষ্ট হচ্ছে। তার মধ্যে আজকে কোন বাংলাদেশ এটা আমি বুঝতে পারি না। আজকে দেখলাম একটা নারীকে ধর্ষণ করা হয়েছে, নারীটি গর্ভবতী ছিলেন, সেই বাচ্চাটাকে পেটের ভিতর থেকে বের করে ফেলা হয়েছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানে কতখানি বর্বর, কত নিষ্ঠুর, এত ভয়ঙ্কর, আমার বলারও কোনো ভাষা পাচ্ছি না। শুনেন, বর্বরতা বিশ্বব্যাপী ছড়ানো। বাংলাদেশের এই যে বর্বরতা, আপনি দেখেন গাজাতে শয়ে শয়ে বাচ্চাকে খাদ্য দেওয়ার নাম করে এগুলি শুনেন, গাজার জন্য আপনাদের মন কাঁদে, বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, টিকা পায়নি, মারা যাচ্ছে, মন কাঁদে না মানুষের? কথাটা আপনি তো শুনতেছেন না, আপনি শুনতে হবে আপনাকে। আপনি যখন প্রশ্ন করবেন সেটা উত্তরটাও আপনাকে নিতে হবে। আমি সেটা বলছি না। এই যে বিশ্বব্যাপী যে বর্বরতার এক ধরনের মনুষ্যবিহীনতা, মানুষের মধ্যে মানবিকতাহীনতা যে কোন পর্যায়ে যাচ্ছে, সেটার এটা হচ্ছে এখানেও একটা আলামত। আপনি আপনি যে কথাটা বলছেন, কই সেখানে আপনার থেকেও আরো ধরেন ইয়াং একটা মেয়ে এই পরশুদিন গুলি করে মারলো, তার অপরাধ কি? সে সাংবাদিক। কই আরো বর্বরতা চূড়ান্ত পর্যায়ে, তার কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই। ভাই আপনি যদি একটা ঘটনা দিয়ে আরেকটা জাস্টিফাই করেন, যাই হোক, আপনার সঙ্গে আমি মানে একটা শুনেন, গুলি করে হত্যা করে এটা একটা অপরাধ, আমি বলবো সাধারণ অপরাধ। একটা গর্ভবতী মেয়েকে, একজন গর্ভবতী নারীকে ধর্ষণের পরে তার পেটের বাচ্চাকে বের করা হয়েছে, কোন বর্বরতা দিয়ে আপনি এর সঙ্গে গুলি করে হত্যাকে তুলনা করবো? আমি সরি, আমি আই ক্যানট টেক। দুইটাই হচ্ছে পৈশাচিক বর্বরতা, দুইটাই পৈশাচিক। একটা হচ্ছে আরো বেশি হত্যা করা সমাজে পৃথিবীতে অন্তত ডেইলি 100 ঘটনা এরকম ঘটে না, নাকি 100-150। আপনার অখাদ্য কুখাদ্য খাদ্যের সরবরাহ বন্ধ করে, হসপিটাল বন্ধ করে, স্কুল বন্ধ করে। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার 165টা বাচ্চাটা স্কুলে ছিল, 165টা বাচ্চা স্কুলে পড়তেছে। আপনি কি বলতে চাইতেছেন? যে যা হচ্ছে ঠিক আছে, তাই তো? নো, আমি সেটা বলছি। আমি বলতেছি বিশ্বব্যাপী যে নৃশংসতা, এই যে পৈশাচিকতা, এটা মানুষের পৃথিবী নিয়ে ভাববেন, আপনার ঘরই তো ঠিক নাই। শুনেন, আমি আপনাকে বলি, আপনি আমেরিকায় বসে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটাকে অনুধাবন করা একটু কষ্টকর বিষয়। কেন কষ্টকর হবে? আমি কি বাংলাদেশে ছিলাম না? আমি কি বাংলাদেশের কি কথা বলেন আপনি? এগুলি বলেন না। আমি আপনাকে বলি, 18 কোটি মানুষের মধ্যে 18 লক্ষ জানোয়ার আছে। 18 লক্ষ মানুষের, 18 কোটি মানুষের মধ্যে 18 লক্ষ জানোয়ার থাকতে পারে। আপনি ওই জানোয়ারকে, আমি তো জানোয়ারই বলি, আপনি সেটাকে দিয়ে পুরো জাতিকে কালার করার চেষ্টা করেন। দাঁড়ান, আপনি কি এই ঘটনা আগে কোনোদিনও শুনেছেন? গর্ভবতী নারীকে হত্যার পর আপনি শুনতে পারেন পাকিস্তান, আমি বলি পাকিস্তানি আর্মি যখন বাংলাদেশের নারীদের উপর অত্যাচার করেছিল, তখন তারা গর্ভের সন্তানকে ছুরি দিয়ে, বেয়ারন দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছিল। আপনি সেই ইতিহাস বলতে পারেন, কিন্তু সাম্প্রতিক সময়ে গত 20, 25, 30 বছরে এরকম ঘটনা ঘটেছে, একটি ঘটনা আপনি বলতে পারবেন না? আমি আপনাকে বলি যে বর্বরতা কি দিয়ে জাস্টিফাই করেন? কিসের সঙ্গে কি বলেন? আমি একটু করে জাস্টিফাই, আপনি শুনুন তাহলে। মানুষের, আমি সরি ভাই, আমি আপনার কথাই আমি নিতে পারছি না। নিতে হবে তো আপনাকে, কারণ
আপনি ইউ আর দ্য প্রেজেন্টার, আমি যা বলি সেটা আপনার দর্শকরা কিভাবে নিবে সেটাই আপনাকে দেখতে হবে। আপনি নিয়ে নেওয়ার কেউ না, আপনি হলেন প্রশ্নকর্তা, আপনি প্রশ্নকর্তা, আপনার দর্শকরা কিভাবে নেয় সেটাই আমি দেখবো। না এখন আপনি এই যে পাগলা বাংলাদেশ কি গাজায় বসবাস করছে? এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি গাজায় বসবাস করছে? নো নো, এটা বসবাস করছি না, বসবাস করছি না, এই প্রশ্নটা করছে, আমি আই লাইক ইট। এই প্রশ্নটা আমি আপনাকে উত্তরটা দেওয়ার আগে আপনি রিয়াক্ট করতেছেন, কিন্তু আমাকে উত্তরটা দিতে হবে। আমি কেন বলছি, এই যে মানুষের অসভ্যতা, মানুষের বর্বরতা, কথাগুলি শেষ করার আগে আপনি আবার ছট করে রিয়াক্ট করতে পারতেছেন না, আপনি নিতে পারতেছেন না, কারণ আপনি জেনারেলাইজ করে ফেলছেন। এরকম এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আপনি জেনারেলাইজ শুনতে হবে, আমি আপনাকে শুনতে, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এই যে অসভ্য বর্বর জানোয়ার মানুষগুলো বিশ্বব্যাপী এরা আছে, বিচরণ করছে, আমাদের দেশও বিচরণ করছে। আমি কথাটা সেই পর্যন্ত আসতেও পারিনি, আপনি তার আগেই পট করে শেষ করে দিচ্ছেন। আমি আপনাকে বলছি যে একটা সভ্য জাতি তার $40 মিলিয়ন এয়ারক্রাফট দিয়ে একটা স্কুলের বাচ্চাদের উপরে বোমা বর্ষণ করতে, নোয়িংফুলি 105টা বাচ্চা মারা গেছে। এটা কি সভ্যতা? এটা কি বর্বরতা নয়? এখন বাংলাদেশে একটা লোক যে ঘটনার কথা আপনি রেফারেন্স দিয়ে বাংলাদেশে কালার করার কথা বলবেন, আমি সেটা বলবো না। বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে 18,000 জানোয়ার। কি আড়াল করতে চান? আপনারা কি আড়াল করতে চান? আমি কোনো কিছু আড়াল করতে চাচ্ছি না, আমি বলছি এগুলো জানোয়ার। না ধরেন ইরানে একটা স্কুলে একটা জানোয়ারের কথা আপনি কেন সামনে আনবেন? ভয়ঙ্কর কাজ করা হয়েছে, তাই বলে আপনি বাংলাদেশে একটা জানোয়ারকে সামনে আনার কি দরকার আছে আমার? আমি তাকে বলবেন যে শাস্তির ব্যবস্থা করার। আপনি শাস্তির কি ব্যবস্থা করছে? কোন ব্যবস্থা কি? এই যে ধরেন গত 20 মাসে, আপনি আগের গুলি বাদই দেন, গত 20 মাসে যত অন্যায় অবিচার, যেভাবে নৃশংসতা হয়েছে, একটি হত্যারও বিচার হয়েছে। আপনি দেখেন এই যে রাজশাহীর ছাত্রলীগ করতে একটা ছেলে মাসুদ, ছেলেটা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং তার বিরুদ্ধে থানায় একটি মামলা পর্যন্ত ছিল না। কেউ কোন বিচার হয়েছে? আপনারা কি বলেছেন এই ঘটনাগুলোর বিচার হওয়া দরকার? একটি বিচারও কি হয়েছে? তোফাজ্জল একটা প্রতিবন্ধী ছেলে, তাকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হলো, বিচার হয়েছে? হয়নি। আপনি সেই প্রশ্নটা আমারে করেন না, আমি উত্তর দিচ্ছি, বলেন, প্রশ্ন করেন। কেন বিচার হচ্ছে না কেন? এবং সেই আওয়াজগুলো আপনারা কেন তুলছেন না? শুনেন, আপনার ইন্টারিম গভর্নমেন্ট তুলছেন না, আপনারা কেন বলছেন এই অন্যায়গুলো অন্যায়, এগুলির বিচার করো? আপনি ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে এই সময়টাকে ইমিউনিটি ডিক্লেয়ার করেছে, আপনি জানেন? এদের ইমিউনিটি ডিক্লেয়ার করা হয়েছে জুলাইয়ের এই যে পুলিশ হত্যার উপর। জানি, আমরা জানি, কিন্তু এখন তো রাজনৈতিক সরকার। আপনি শেষ করতে দেন, আপনি জানেন কিনা বলেন, জানেন না বলে অবশ্যই জানি, আইন পাস করেছে, কেন জানেন না? আপনি যদি ইমিউনিটি যখন ডিক্লেয়ার করেছে সেখানে তখন আর এখন আমি হত্যার কথা বলবে যে তারা তো ইমিউন, যেমন পুলিশ হত্যার বিচার বন্ধ করেন। কিসের ভিত্তিতে, কার জন্য, কার স্বার্থের জন্য আপনি এরকম বর্বর হত্যাকাণ্ডকে ইমিউন করলেন? ওয়াই? ইমিউনিটির অভাবে, টিকার অভাবে মারা যাচ্ছে। আপনি ওহো, এই ইমিউন না, ওই ইমিউনিটি তাদেরকে হত্যাকারী পুলিশের ব্যাপারে আপনার অনুষ্ঠান, আমি সবচেয়ে যেগুলো আমাদের মেইন চ্যানেল আছে অন্তত 20টাতে আমি এই প্রশ্ন তুলে, হোয়াই দ্য ইমিউনিটি ডিক্লেয়ার্ড দ্য পুলিশ হত্যার কেন বিচার হবে? কারণ ওই পেছনে জঙ্গি তৎপরতা ছিল, আপনারা সেটা স্বীকার করছেন না। নো, আপনি আবার কথার অন্যদিকে ঘোরাচ্ছেন। এই যে আপনি জঙ্গি, খালি জঙ্গি জঙ্গি বলে আপনি আসল জিনিসটাকে আপনি এখন সরাই। আসল জিনিসটা কি তাহলে বলেন? আমি আসল কথাটা হচ্ছে সেখানে এই যে জুলাইয়ের কথা বলে, জুলাই যোদ্ধার কথা বলে, আপনি যারা বিশ্ববিদ্যালয়, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেসব ছাত্ররা এখানে লেলিয়ে দেওয়া হয়েছিল বা যারা এখানে অংশগ্রহণ করেছিল, তাদেরকে যেহেতু এই যে মব সৃষ্টি করে 5ই আগস্টের পরে বা তার আগের থেকে অগাস্টের 24 পর্যন্ত, কিসের মব? আপনি তো তাদেরকে জঙ্গি বলতে হবে আপনাকে, আপনি জঙ্গি কেন বলছেন না? কিসের মব? কোনো মব টব কিছু না। আমি আপনাকে শুনেন, এই আপনার সমস্যা হলো এই জায়গায়, আমি মব এন্ড মিলিটেন্ট, দিস আর দ্য টু ডিফারেন্ট ক্লাস। আপনাকে দুইটা, তাদের অবজেক্টিভস ইজ ডিফারেন্ট। আপনি মব এক জিনিস, মিলিটেন্সি এক জিনিস। বিশ্বব্যাপী মিলিটেন্সি আছে, আপনি মধ্যপ্রাচ্যে মিলিটেন্সি আছে, সৌদি আরবে মিলিটেন্সি আছে, 9/11 হয়েছে মিলিটেন্সির কারণে। আমি আপনার কথা অনুযায়ী ইমিউন করে দেওয়া হলো যারা পুলিশ হত্যা করেছে, জুলাইয়ে যারা এই সমস্ত নৃশংসতা চালিয়েছে, তাদের ইমিউন করে দেওয়া হলো, আইনগতভাবে বাধা তৈরি করলো, ওকে ফাইন। কিন্তু যারা মব তৈরি করেছিল তাদেরকে একটা মবকে বিচার করা হয়েছে? আপনি সেই কথাটাই তো আপনি প্রশ্ন করতেছেন না, তাইলে তো বলতাম আমি এই কথাগুলি। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন কি বলেছে সেটাও তো আপনি আমাকে প্রশ্ন করলেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যদি এদের বিচার করতে হয় তাহলে 1971 সালে রাজাকার হত্যাকাণ্ডের বিচারও তো চাইবে, করতে হবে। কই যাবেন আপনি? কার কাছে চাইবেন? কার কাছে কি চাইবেন আপনি? আপনি শুধু শুধু কেন বিচার হচ্ছে না? আপনি এখানে এর একটা দুইটা মাইক্রো লেভেলে, ম্যাক্রো লেভেলে আপনারা হাত পা গুটিয়ে মুখে কলু পেটে বসে থাকবেন, আল্লাহ তাআলাই একমাত্র সাহায্য করবে। ওখানে আমেরিকায় বসে খুব এরকম করে জোরালো জোরালো প্রশ্ন করা এবং আল্লাহ তাআলার উপরে দোষ দেওয়া, বান্দার দিয়ে আপনি সব চাইবেন বান্দার কাছে আর অভিযোগ করবেন আল্লাহর কাছে। দিস ইজ নট অন। তাহলে কি কোথায় আপনি তো বলতেছেন অভিযোগ করার জায়গা নাই, আইন নাই, আপনার কথাই আপনি বলছেন। আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কয়টা কেস করেছেন, লজ করেছেন আপনার সাংবাদিকরা আমেরিকায় বসে? বলেন কয়টা? আপনি হিউম্যান রাইটস কমিশনে, হিউম্যান রাইটস ওয়াচে কদিন গেছেন বলেন? এসব দেখেন ওরা তো হিউম্যান রাইটস ওয়াচ, ওরা তো রিপোর্ট দেয় এই বাংলাদেশের মতো গুলো। দাঁড়ান, তারা তো পার্ট অফ দিস, এটা তো প্রমাণিত। আবার বলে পার্সেজ। আপনি তাহলে আপনিই বলছেন পার্সেজ, আমেরিকায় বসে যদি বলেন যে পার্সেজ, তো আপনি শুনেন, আপনি আমেরিকায় বসে যদি আপনি হিউম্যান রাইটস ওয়াচের কাছে যেতে পারেন না পারেন এই অভিযোগটা, আজকে যদি আপনি বলতেন যে বাংলাদেশে এই ঘটনা নিয়ে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাছে গেছি, হিউম্যান রাইটস ওয়াচের ওখানে হাজার 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 চিঠি দেওয়া হয়েছে আমার জানা মতে, কারণ তারা পার্ট অফ, তারা রসুনের কোয়া। আপনি সেটা স্বীকার করছেন না। গেছেন আপনি একদিন গেছেন জাতিসংঘ হিউম্যান রাইটসের কাছে? আমি কেন যাব? আমি সাংবাদিক, আমি কেন? কিন্তু যারা যায়, যারা আবেদন ইমেইল গুলো দিচ্ছে, তারা জানিয়েছে, যারা ইমেল গুলো পাঠিয়েছে তারা জানিয়েছে, তারা হাজার হাজার চিঠি সেখানে পাঠিয়েছে। তারা আমলে নিচ্ছে না, আমলে নিবেও না, কারণ তার ওই একই চক্র। আপনি সেই চক্রটাকে বলছেন না, এটা হচ্ছে আমার সমস্যা। একই চক্র যদি আপনি বলে থাকেন তাহলে আমি কি করবো? এগুলো তো বিভিন্ন ভাবে প্রমাণিত। না, আজকে কতগুলি সাংবাদিক, আমি আপনার সঙ্গে অনেক দীর্ঘ করে ফেলছি, আজকে কতগুলো সাংবাদিক বিনা বিচারে হত্যা মামলায়, ভুয়া হত্যা মামলায় কারাগারে। কই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার বলেন, কই কেউ কি কোনো বিবৃতি দিয়েছে? নো, বিকজ তার পার্ট অফ দিস। তো আপনি হাঙ্গার স্ট্রাইক করেন একদিন, দেখি সাংবাদিক হিসেবে যে আমাদের বাংলাদেশের মানুষ, আপনারা যারা আছেন, আপনারা যদি মুখে কলুপটি এসে বসে থাকেন তাহলে কিভাবে হবে? সাংবাদিকদের শুনেন, এই যাদের সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকদের কোনো স্বাধীনতা আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া নিয়ন্ত্রিত। আপনি ওখানে একদিন বসে আপনি দেখি এই যে যুদ্ধের বিরুদ্ধে আপনার ও গায়ে কেরোসিন ঢেলে আমেরিকান স্টেট সামনে, পেন্টাগনের সামনে গিয়ে সে নিজের জ্বালায় দেয় নাই? আপনার এসব জ্বালানো দরকার। আপনি একদিন গিয়ে শুধু হাঙ্গার স্ট্রাইক শুরু করেন, বিশ্ব তোলপাত যদি না হয়। বাংলাদেশে এতগুলি সাংবাদিক গৃহ বন্দী আছে, করেন না দেখি একদিন। আরে এখন শুনেন, হাসবো না তাহলে কি করব বলেন আমারে? সেটা আমি তো সেটাই বলছি। ভাই আমি তো অ্যাক্টিভিস্ট না, আমি তো সাংবাদিক। আপনি আমারে কেন করতে বলেন? না, সাংবাদিকই করতেছে। আপনি কি এই যে ও করে জ্যাট্রোর সে সাংবাদিক না? কে জ্যাট্রো? এখন আপনি সাংবাদিক, হাসান কি সাংবাদিক না? কোন হাসানের কথা আপনি বলছেন? এই যে জ্যাট্রো বলতেছেন, জ্যাট্রো আমেরিকার ওয়ান অফ দ্য লিডিং মিডিয়া হয়ে গেছে সে এখন। ভাই আমি আমার আপনারা যে কাকে কাকে, আপনারা তো ইলিয়াস হোসেনও সাংবাদিক বলেন, আপনারা তো পিনাকিরও বিরাট বড় বলেন। সো আমি মানে বাংলাদেশের মানুষের কাছে কার কি কাজ সেই বিষয়গুলো এখন আর পরিষ্কার নাই। আপনি শাক দিয়ে মাছ যতই থাকেন না কেন, মাছ বেরিয়ে আসবেই। হ্যাঁ, জ্যাট্রোর মেহেদী হাসান ওয়েমলিতে গত সপ্তাহে যে বক্তব্য দিয়েছে বা আমেরিকাতে যে বক্তৃতা দিয়েছে, সে আপনার মেহেদী হাসান সারা বিশ্বকে তোলপাড় করে। আপনি মেহেদী হাসানের কথা বলছেন? আচ্ছা জি, জ্যাট্রোর কথা বললাম না। আমি তো মেহেদী হাসান আর কি নাম বলতেছেন এর সঙ্গে তো মিল নেই। আমি কিছুই বললাম, আমি হাসান আপনাকে বলছি, হাসানের কথা বলছি, আপনি বলছেন যে জ্যাট্রোর কথা বললাম। কোন হাসানের কথা বললাম? আমি মেহেদী হাসান বুঝছি। আমি সাংবাদিক, সেও তো সাংবাদিক। আপনারা কেউ তো এরকম এগিয়ে আসতেছেন না তার মতো। ভাই আপনাকে এটা নিয়ে কথা বলার কিছু নাই। আপনি আপনি কি চান আমি গিয়ে হোয়াইট হাউসের সামনে, আপনি কি চান আমি গিয়ে হোয়াইট হাউসের সামনে হাঙ্গার স্ট্রাইক করব? এটা চান? নো, হোয়াইট হাউস কেন? তাইলে আওয়ামী লীগের সব সাংবাদিক নেতারা, ওই যে কি বলে বিএফইউজ এর মহাসচিব পর্যন্ত আমেরিকায়, কই তারা যায় না কেন? তারা না সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে? হাত দিবেন আপনার, তারা যায় না কেন? কত সাংবাদিক এখানে সরকারের আওয়ামী লীগের আমলে খুব সুবিধাভোগী ছিল, ওয়ার দেন তারা কি করছে?
এইবার আপনি লাইনে আসছেন, এইবার না, আপনি আমি তো ট্র্যাকে লাইনে সবসময় আছি, আপনি বুঝতে পারছেন না যে আমি লাইনে আছি। আপনিও লাইনে আসেন। দেশের মানুষকে যে ভয়ঙ্কর, মানে এতগুলি বাচ্চা বিনা কারণে মারা গেল টিকার অভাবে, সরকারের তো তবে পতন হওয়া উচিত, এই সরকারের লজ্জায় চলে যাওয়া উচিত। শোনেন, আপনি আমি আপনাকে বলি, আমি আই ডোন্ট ওয়ান্ট টু, আমি খুবই ক্ষিপ্ত, বুঝতে পারছেন না, আমি আর বাড়াইতে চাই না। আপনার ক্ষিপ্ততা আপনি যেখান থেকে শুরু করেছিলেন, এই যে জি। জঙ্গির বাংলাদেশে জঙ্গি তৎপরতা খুব একটা বেশি নেই, থাকলেও সেটা ট্যাকটিক্যাল লেভেলে আছে। আমি আপনাকে বলি মাইক্রো লেভেলে আছে, একদম নিশ্চিতভাবে নেন। আমি এখানে একেবারে মধ্যখানে, একেবারে আমার একটা অত্যন্ত ইম্পার্শিয়াল একটা অবস্থান থেকে আমি বলছি, সেটা হচ্ছে এগুলো যারা ছড়াতে চাইবে অনেক কিছুর দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এক একটা কৌশল আছে, এক একটা যারা এক এক কৌশল প্রণেতা যারা আছে তারা মনে করবে এটা করো, চলো কৌশল দূরে সরাই দিই। এখন আমি আমার অবস্থান থেকে বলছি, এটা মাইক্রো লেভেলে যদি থাকে, মাইক্রো লেভেলে যদি থাকে, ট্যাকটিক্যাল লেভেলে, এটা স্ট্র্যাটেজিক কোনো ইম্পর্টেন্সও নাই, এটার ইম্প্যাক্টও নাই, এটা সেই থ্রেটও নাই। বা ডোনাল্ড ট্রাম্প আমাদের সবারই প্রেসিডেন্ট বিশ্বব্যাপী, ওনার ভাষণ অনুযায়ীও যে এটা এমিনেন্ট কোনো থ্রেট নাই, ইরানকে এমিনেন্ট থ্রেট বলে বোমাবাজি করছে, আসলে এমিনেন্ট কিছু নেই। আমাদের এখানে এমিনেন্ট কোনো জঙ্গি বা মিলিটেন্ট থেকে কোনো থ্রেট আপাতত নাই। জি, ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আলোচনাটি একটু দীর্ঘই হয়ে গেল এবং আমিও সত্যি সত্যি বলতে আমি খুব হার্ট ব্রকেন ফিল করছি। আমার ওই শিশুদের বাবা মার জন্য আমি অত্যন্ত ব্যথিত। আমি না জানি মানে কি বলবো, আরো শিশুদের বাবা মায়ে দায়ী মনে হচ্ছে। আপনি বলছেন তারাই কাণ্ডের জন্য দায়ী, তাদের কথা বলেন। আপনি খালি শিশুদের মায়ের জন্য কাঁদতেছি, আপনি যারা এবং যারা এর পিছনে সক্রিয় তাদের বিচার হোক, তাদের অবশ্যই বিচার তো হতেই হবে। এতগুলো শিশুর প্রাণ, নিষ্প্রাণ শিশু, নিষ্পাপ শিশু, তাদের যেই প্রাণহানি হলো, এর জন্য এর কোনো ক্ষমা নাই, এর কোনো ক্ষমা হতে পারে না। আর যে বর্বরতা বাংলাদেশে চলছে, এগুলোর জন্য বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যদি না জাগে, এর থেকে কোনো রেহাই নাই। আমি জানি না তাদের পিঠ দেয়ালে গিয়ে কবে ঠেকবে।